রমজানের প্রথম দিনে রাজধানী সহ সারা দেশের কাঁচা বাজারে চড়া সবজি, মাছ ও ইফতার আইটেমের দর মনিটরিং এর তাগিদ। অনেক দাম বেশি, আগের দামের তুলনায় রোজার মাসে অনেক বেশি নিচ্ছে। যে কোনো মাছই মনে করেন 50, 60, 100 টাকাও বাড়তি হয়ে গেছে রমজান হিসাবে। মাল যদি শর্ট হয় তাহলে জিনিসপত্রের দাম বাড়ে। মনিটরিং থাকলে সবকিছু তো ভালো হবে, একটা কন্ট্রোলের মধ্যে থাকবে। মনিটরিং না থাকলে পরে সেটা তো যার ইচ্ছা মতো করতে পারবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শিরিন আক্তার এবং আমি জুনায়েদ আল হাবিব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরিয়ে নেয়ার একদিন পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন হলো ভাস্কর্য। শুক্রবারের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 4 জনের জামিন মঞ্জুর। বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার। বেগম জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা চলবে। বাতিল চেয়ে করা আবেদন খারিজ আপিল বিভাগের। শুল্ক হার না কমায় দেশের বাজারে নেই পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি। আগামী অর্থ বছরে শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের। গণপরিবহন হিসেবে ব্যবহারের তাগিদ অর্থনীতিবিদদের। এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গর্ভধারণে বাড়ছে ঝুঁকি। শিশুদের দেহে ছড়িয়ে পড়ছে জটিল রোগ। গর্ভধারণের আগেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতের পরামর্শ। রমজানের প্রথম দিনে রাজধানীর কাঁচা বাজারে চড়া সবজি ও মাছের দর। তবে সবচেয়ে বেশি বেড়েছে ইফতারের প্রয়োজনীয় সবজির দাম। মাছের বাজারে দাম কম ও সরবরাহ ভালো বিক্রেতারা দাবি করলেও মানতে নারাজ ক্রেতারা। অন্যদিকে মাংসের মান নিয়ে রয়েছে অভিযোগ। রোজার প্রথম দিন সকালে বাজারে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়তে থাকে। তবে সবজি ও ইফতার আইটেমের দাম ছিল ঊর্ধ্বমুখী। বেগুন 100 টাকা, শসা 60 থেকে 70 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। এ কারণে বাজারে এসে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। মাছের দামের ক্ষেত্রে বিপরীতমুখী অবস্থান ক্রেতা বিক্রেতার। বিক্রেতারা বলছেন ইলিশ সহ কোনো মাছের দামই বাড়েনি। তবে ক্রেতাদের দাবি মনিটরিং এর অভাবে বিক্রেতাদের দৌরাত্মে জিম্মি তারা। আগে মাল আসতো 5 টাকা, এখন মাল আসছে 3 টাকা। মাল যদি শর্ট হয় তাহলে জিনিসপত্রের দাম বাড়ে। যেখানে মাল লাগবে 50 টন, এখানে মাল পাচ্ছেন আমরা 30 টন। কালকের থেকে অনেক কম ইলিশ মাছের দর। কালকে যেটা বিকছে 800 টাকা কেজি, আজকে 600 টাকা কেজি। ইলিশ রোজের মধ্যে মাংস বেশি খায়, মাছ কম খায়। মাছের দাম একটু বেশি, সব অনেক দাম বেশি, আগের দামের তুলনায় রোজার মাসে অনেক বেশি নিচ্ছে তারা। এবং সবজিও বেশি, সকল সবজির দাম বেশি, ফলের দাম বেশি, মাংসের দাম ওই সরকারি রেট শুধু মিউনিসিপ্যালিটির ইয়াতে টাঙ্গায় রাখছে, মান তেমন একটা ভালো না। মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ঠিকই, কিন্তু সেখানেও আছে অভিযোগ। দেশি গরুর দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাংস। খাসি মাংস বিক্রি হচ্ছে 725 টাকা কেজিতে। রেট করে দিছে এই জন্য ওই দামে বিক্রি করতে আছে আমরা 475 করে। আর ঘটনা হয়েছে এখন তো আগে দাম বেশি ছিল, এই কারণে সরকার অনুমতি রেট করে দিছে সিটি কর্পোরেশন, এই কারণে ওই দামে আমরা বিক্রি করতে আছি। এছাড়া ব্রয়লার মুরগি কেজি প্রতি 155 আর মাঝারি আকারের কক বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকায়। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাজারের আজকের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে আছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল এবং খুলনায় রূপসা পাইকারি বাজারে আছেন তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি জুবায়ের কাছে। জুবায়ের, দর্শক, আমি এখন অবস্থান করছি রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজারে এবং এখানে আপনি জানেন যে রমজানের প্রথম দিনের নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটার জন্য মানুষ আসছেন এবং ভিড় করছেন এবং কিছুক্ষণ আগে বৈরী
কারণে কিন্তু বাজারে লোক সমাগম কম ছিল, কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে ধীরে ধীরে লোক সমাগম বাড়ছে এবং আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে বিকেলের দিকে আরো বেশি জমজমাট হয়ে ওঠে কাঁচা বাজারগুলো। আসলে বাজারে রাজধানীর বাজারগুলোর আসলে চরিত্র সব একই রকমই বলা যায় এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে সব জিনিসেরই দাম আসলে কিছুটা বেড়েছে এবং বিক্রেতারা যেটি বলতে চাচ্ছেন যে নতুন করে কোনো জিনিসের দাম বাড়েনি এবং যে দামটা আগেই বেড়ে গিয়েছিল সেটিতেই এখনো রয়েছে। এবং এখানে আসলে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যে বাজারে মনিটরিং এর কথা সরকার বারবার বলেছে এবং রোজার ৩-৪ দিন আগে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল যে রাজধানীর বাজারগুলোতে মনিটরিং ব্যবস্থা বহাল থাকবে, কিন্তু আমরা আজকে বড় বড় কয়েকটি বাজার ঘুরেও সে ধরনের কোনো উদ্যোগ সরকারের দেখতে পাইনি এবং এই মনিটরিং এর অভাবে যে জিনিসটি হচ্ছে যে আজকে বাজার দর কি, পাইকারি বাজারে আজকে জিনিসের দাম কত, সেই জিনিস অনুযায়ী আসলে কাঁচা বাজারগুলোর দাম নির্ধারণ হচ্ছে না। এক্ষেত্রে কয়েকটি সমস্যার কথা আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন, সেটি হলো যে পাইকারি বাজার থেকে যখন তারা পণ্যগুলো কিনে আনেন তখন তার মধ্যে অনেক নষ্ট সবজি নষ্টও থাকে, অনেক সময় সেটা মানহীন থাকে, সেগুলো ফেলে দিয়ে বাছাই করে তাদেরকে এখানে বিক্রি করতে হয়, যে কারণে কিছুটা দাম বেড়ে যায়। এছাড়া আরেকটি ব্যাপার যেটি হলো যে এই বছর যে পরিমাণ উৎপাদন হয়েছে সেই পরিমাণ যে সরবরাহ সেটি স্বাভাবিক নেই বলে তারা আমাদেরকে তাদের দাবি আর কি, যে বিক্রেতাদের দাবি। সেক্ষেত্রে আমরা যেটি সেটার আসলে কোনো সত্যতা তেমন পাইনি, কারণ হলো বাজারে যথেষ্ট সরবরাহ আমরা দেখতে পাচ্ছি, সবজিরও সরবরাহ রয়েছে, মাংসেরও সরবরাহ রয়েছে, সেহেতু দাম বাড়ানোর যে নতুন করে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা আসলে বাজারে নেই। কিন্তু যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো ঢাকার বাজারগুলোতে আসলে চাহিদা অনুযায়ী যে বিপুল পরিমাণ চাহিদা থাকার কারণেই আসলে দামগুলো বেড়ে যাচ্ছে। তো এই মুহূর্তে বিভাগীয় শহর খুলনায় আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম, আমরা তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে খুলনা শহর এবং সেই জায়গার বাজার পরিস্থিতি কি। ধন্যবাদ জুবায়ের। এই মুহূর্তে খুলনার রূপসা যে পাইকারি বাজার, এটি দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ একটি পাইকারি মাছের বাজার এবং এখান থেকে যে মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায় এবং বিদেশেও এখান থেকে মাছ রপ্তানি হয়ে থাকে, বিভিন্ন প্রক্রিয়াজাত কারখানাগুলো এখান থেকেও মাছ সংগ্রহ করে থাকে। তো আজকে রমজানের শুরুতে যে চিত্রটি আমরা এই বাজারে আপনাদের একটু দেখাতে চাই সেটি হচ্ছে যে এই বাজারে দুপুরে কিন্তু এখানে এই বাজারে সাধারণত দেখা যায় যে সাদা মাছ অর্থাৎ দেশি প্রজাতির মাছ এবং চাষের যে মাছগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। তো আজকে একটু ভিন্ন চিত্র, তো চিত্রটা এরকমই যে চাষের মাছই এখানে রয়েছে বেশি, রুই কাতলা যেগুলো এবং পাঙ্গাস কই এই টাইপের এই প্রজাতির মাছগুলো এখানে আসলে বেশি দেখা যাচ্ছে এবং পাশাপাশি চিংড়ি মাছ, কয়েক রকমের চিংড়ি মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে এখানে বাজারে এই মাছের সমাগম আমরা কম দেখতে পাচ্ছি এবং যে মাছের একটু দামের দিকে যদি তাকাই সে তুলনায় কিন্তু 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত কেজিতে এই বাজারে আসলে বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এবং এখানে কেনাবেচা করছে পাইকাররা এবং মাছের যারা দূর দূরান্ত থেকে নৌকা যোগে বিভিন্ন উপজেলা থেকে খুলনার সেখান থেকে এখানে এসে মাছ নিয়ে আসে এবং তারা একটু লাভের আশায় কিন্তু এখানে আসে, কিন্তু ক্রেতারা এসে কিন্তু এখানে বিমুখ হচ্ছেন। তারা বলছেন যে রমজানের শুরুতে মাছের দামটা নিয়ন্ত্রণে রাখতে না পারলে সারা রমজান মাসেই কিন্তু মানুষের ভোগান্তিতে পড়তে হবে, অর্থাৎ এই মাছের বাজার নিয়ন্ত্রণে একটি মনিটরিং ব্যবস্থা থাকার দাবি জানিয়েছেন এখানকার যারা ক্রেতারা আসছেন যারা মাছ কিনতে। এবং এখান থেকে মাছ কিন্তু পাইকারি দরে অনেকে কিনে যারা খুচরা বাজারে নিয়ে যান, সেই খুচরা বাজারে কিন্তু আরো বেশি 200 টাকা পর্যন্ত বেশি দামে মাছ বিক্রির অভিযোগ আমরা পেয়েছি। তো এই ছিল আমার কাছে খুলনার রূপসা পাইকারি মাছ বাজার থেকে মাছ কেনা বেচার সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার আর খুলনা রূপসা পাইকারি বাজার থেকে আজকের বাজার দরের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল ও তরিকুল হাসান। দুপুরের সময় আরো থাকছে মক্কা থেকে উমরাহ পালন শেষে ফেরার পথে রিয়াদ মদিনা মহাসড়কে যাত্রীবাহী 5টি গাড়ি দুর্ঘটনার কবলে 7 জন নিহত, আহত 81। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী 29 ও 30 মে 2 দিনব্যাপী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা জানান।
তিনি জানান, সম্মেলনের প্রধানমন্ত্রী বৈশ্বিক সন্ত্রাসবাদ ও অভিবাসন বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ তুলে ধরবেন। সফরে অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জাতিসংঘের সংস্থা হিসেবে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্মেলন আয়োজন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মিস্টার ক্রিশ্চিয়ান কার্নের সাথে দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠক করবেন। এই বৈঠকে বৈশ্বিক সন্ত্রাসবাদের বিস্তার ও নিরোধ, অভিবাসন, উদ্বাস্তু সংকট, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং ব্রেক্সিট পরবর্তী ইউরোপে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে আর কোনো বাধা নেই। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে বেগম জিয়া লিভ টু আপিল খারিজ করে দেন। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম জিয়ার আবেদন 2015 সালের 17 সেপ্টেম্বর খারিজ করে দেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে গত বছরের 26 জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন তিনি। এই আবেদনটিও আজ খারিজ করে দিয়ে মামলা চলবে বলে আদেশ দেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে ফেলা ভাস্কর্যটি নতুন করে হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হয়েছে। ভাস্কর মৃণাল হকের উপস্থিতিতে গত রাতে ভাস্কর্যটি স্থাপনের কাজ শেষ হয়। শনিবার রাত 8টার দিকে শুরু হয় ভাস্কর্যটির পুনঃস্থাপনের কাজ। নতুন স্থান সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে। ভাস্কর্যটি বসানোর পুরো কাজ তদারকি করেন এর নির্মাতা ভাস্কর মৃণাল হক। এ সময় সুপ্রিম কোর্টের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। 4.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ। এরপর মৃণাল হক এগিয়ে আসেন মূল ফটকের দিকে, কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের নির্দেশেই ভাস্কর্যটি পুনঃস্থাপন করা হয়েছে। আমাকে সকালে জানানো হয়েছে এটা এখানে বসানোর জন্য। আমি এসে সন্ধ্যা থেকে বসানো শুরু করেছি, মোটামুটি শেষ হলো। যারা আমাকে দিয়ে কাজ করিয়েছে সুপ্রিম কোর্ট অথরিটি, যারা এখানকার মানুষ মারা গেলে তাকে কবর দিয়ে আসলে তারপর যে ফিলিংসে মানুষের থাকে সে তো আর নাই। আমাদের ওই টাইপেরই ফিলিং। এখানে বসানো না বসানো অলমোস্ট আমার মনে হয় একই। কয়জন দেখবে, কে দেখবে? রাত 1:15টার দিকে ভাস্কর্য বসানোর মূল কাজ শেষ হয়ে গেলেও ঘষা মাজার কাজ চলে প্রায় ভোর রাত পর্যন্ত। গত বছরের শেষ দিকে সুপ্রিম কোর্টের সামনে স্থাপন করা হয় এই ভাস্কর্যটি। এরপর নানা আলোচনা সমালোচনার মধ্যে বৃহস্পতিবার রাত 11টার দিকে শুরু হয় ভাস্কর্যটি সরিয়ে ফেলার কাজ। প্রায় 5 ঘন্টার চেষ্টায় সরিয়ে নেওয়া হয় এই ভাস্কর্যটিকে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 4 জনকে জামিন দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম AKM মাইনুদ্দিন সিদ্দিকীর আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আসামিরা। পরে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে শুক্রবার রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় সরকারি কাজে বাধা সহ 307 ধারায় আসামিদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী সহ 4 জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত 150 জনকে আসামি করা হয়। দুপুরের সময় আরো থাকছে। ঘন ঘন লোডশেডিং এ যশোরে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, ক্ষতির মুখে শ্রমিক মালিক। চাহিদার অর্ধেক বিদ্যুৎ দিয়ে চলছে সরবরাহ, জানালো বিদ্যুৎ বিভাগ। সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরা পালন শেষে ফেরার পথে রিয়াদ মদিনা মহাসড়কে কয়েকটি গাড়ির দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত 81 জন। আহতদের মধ্যে 16 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহতরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত করতে পারেনি সৌদি আরব কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক থাকতে পারেন। সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, শুক্রবার রাতে রিয়াদের প্রাদেশিক রাজধানী আল কাসিমের বুরাইদা শহর থেকে 225 কিলোমিটার দূরে জাবালে তামিয়ার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে মুকুল নামে এক প্রবাসী বাংলাদেশি সময় সংবাদকে জানান, একটি বাসের চাকা ফেটে গেলে ওই গাড়িটি মহাসড়কে আড়াআড়ি অবস্থায় পড়ে যায়।
এ সময় দ্রুত গতিতে পেছন থেকে আসা আরও কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে বাসগুলোতে 200 জন যাত্রী ছিলেন। ঘটনার বিস্তারিত জানতে সময় সংবাদের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে ঘটনাস্থলে থাকা বাংলাদেশি গাড়ি চালক এইচ.এম. মুকুলের সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। গত শুক্রবার বিকালে মদিনা থেকে ছেড়ে আসা ওমরা হজ করা যাত্রীবাহী বাসগুলা 200-300 কিলোমিটার আসলে মদিনা রিয়াদ মহাসড়কে সামনে থাকা আবুধাবিগামী বাসের সামনে টায়ার ব্রাস্ট হয়ে রাস্তার মাঝখানে আড়াআড়ি হয়ে যায়। এতে পিছনে থাকা 6টি বাস একটার পর একটা পিছন থেকে মারতে থাকে। এতে সবগুলা বাস দুমড়ে মুচড়ে যায়। এতে সাথে সাথেই 5-6 জন যাত্রী মারা যায় এবং শতাধিক যাত্রী আহত হয়। আরো কিছু যাত্রী মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে, কারণ কিছু যাত্রী খুব মারাত্মক আহত হয়েছে এবং এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানি নাগরিকও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনিক এবং উদ্ধার কাজে বাধাগ্রস্ত হবে, এই জন্য প্রশাসন সব লোকজন দূরে সরায় দেওয়ার কারণে আমরা পুরোপুরি করতে পারি না। 6টি বাসের মধ্যে টোটাল 200-র উপরে যাত্রী ছিল। দেখছেন দুপুরের সময়। সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। ডেল সুপ্রিম চেয়ার। মায়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষা না করেই সন্তান গর্ভধারণে বাড়ছে নানা জটিলতা। সন্তানকে বাঁচাতে গর্ভধারণের আগেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। সমস্যা সমাধানে দেশের হাসপাতালগুলোতে গর্ভধারণ পূর্ববর্তী পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। মুজাহিদ শুভ রিপোর্ট। মায়ের শরীরে থাকা থ্যালাসেমিয়া রোগের জীবাণু নিয়ে জন্ম নিয়েছে ইয়াসিন ও শরীফুল। বাবা মা দুজনেই থ্যালাসেমিয়া রোগের বাহক হওয়ায় আক্রান্ত সন্তানদের জীবন অনেকটাই অনিশ্চিত। ইতিমধ্যে 3 লক্ষাধিক টাকা ব্যয় হবার পর প্রতি মাসে 2 সন্তানের পেছনে 10,000 টাকা যোগান দিতে হিমশিম খাচ্ছে পরিবার। আমরা যতগুলো বাচ্চা নেব এই ধরনের হবে। আমরা দুজনের ভিতরে আমরা বাহক দুজনে, কারণ আমাদের বাচ্চা অসুস্থ হয়েছে। দেশে খুব কম সংখ্যক নারী শরীরের রোগ নির্ণয় করে সন্তান গর্ভে ধারণ করেন। জনসচেতনতার অভাবে অনেক ক্ষেত্রে আক্রান্ত মায়েরা অজান্তেই আক্রান্ত করেন নবজাতকদের। ছোট নিউমোনিয়া বলে নাকি, তারপরে ওইটার সমস্যার সমাধান হয়েছে। ইদানিং আবার জ্বর 104 জ্বর। গর্ভে আসার আগে এবং গর্ভে আসার পরে বাচ্চা হওয়া সঠিকভাবে চিকিৎসা করা হয়, তাইলে হয়তো এই ধরনের দুরবস্থা থেকে অনেকে মুক্তি পেতে পারে। সুস্থ মাই জন্ম দিতে পারে সুস্থ শিশুর। টর্চ ভাইরাস, হাম, HIV, সিফিলিস সহ নানা রোগে আক্রান্ত মায়েদের মাধ্যমে শিশুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সন্তান গর্ভধারণের আগেই মায়েদের নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা জরুরি বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। প্রি প্রেগন্যান্সি অ্যানিমিয়া আমি কন্ট্রোল করে রাখি, কিংবা তার যে অপুষ্টিজনিত অন্য কোনো সমস্যাকে যদি ঠিক করি, কিংবা তার যদি ডায়াবেটিস চেক আপ করে তার যদি একটা নিয়ন্ত্রণে এনে তারপরে মাতৃত্বে যাই, তাহলে আমরা শুধু মাতৃত্বকালীন, গর্ভকালীন না, ডেলিভারির সময়ে এবং তার পরবর্তী সময়ের বহু জটিলতা থেকে রক্ষা করতে পারব। সমস্যা সমাধানে দেশের হাসপাতালগুলোতে গর্ভধারণ পূর্ববর্তী পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। প্রিকনসেপশন ডায়াগনোসিসের জন্য একটা ল্যাবরেটরি করেছি। নবীন যে চিকিৎসক অথবা বিশেষজ্ঞ যে চিকিৎসক তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং ধীরে ধীরে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে যেন হলে এটা সম্প্রসারিত হয়, এই ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, সেই সুযোগ আমরা তৈরি করছি। সর্বোপরি মা ও শিশুকে নিরাপদ রাখতে বিয়ের আগে, গর্ভধারণের আগে ও পরে এই 3টি ধাপে নারীর শারীরিক পরীক্ষার দিকে জোর দিচ্ছেন চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদের অনেক দেরি থাকলেও বন্দরনগরী চট্টগ্রামে জমে উঠেছে থান কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বিপণী এলাকা ট্রেইল বাজার। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর এখন পুরো এলাকা। শুধু বাংলাদেশি নয়, চীন, ভারত, পাকিস্তান এবং থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, সালোয়ার কামিজের কাপড় পাইকারি দামে বিক্রি হয় এখানে। ঈদের আগে পছন্দনীয় কাপড় সেলাই করতে বাজারে নারী ক্রেতাদের আনাগোনা অনেকটা বেশি। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। হাল ফ্যাশন হিসেবে থান কাপড় কিনে পছন্দের ডিজাইন অনুযায়ী সেলাই করে নিতে আগ্রহী হয়ে উঠছে তরুণীরা। যেহেতু ঈদের সময় টেইলার্সগুলো ব্যস্ত সময় পার করে, তাই পছন্দের টেইলার্স মাস্টারকে খালি পাওয়া যায় না। এই অবস্থায় একটু আগে ভাগে চলে থান কাপড় কেনা। আর এই থান কাপড় বেচা কেনায় সরগরম এখন টেরি বাজার।
প্রতিদিন বন্দর থেকে ট্রাকে করে বিভিন্ন দেশ থেকে আমদানি করা থান কাপড় আসছে এই বাজারে। দম ফেলার সময় নেই বিক্রেতাদের। বাহারি ডিজাইন আর নকশায় আসা 3 পিস আর সালোয়ার কামিজে নামে রঙে আছে নতুনত্ব। এবার ঈদে নতুন এসেছে আসিম জুপা, নূর লাক্সারি ও রংরাশিয়া সহ নানা থান কাপড়। কম আছে ঝামেলা, আমরা এই সুযোগে কেনাকাটাটা সেরে ফেলতে চাচ্ছি। কাপড়ের মান খুব ভালো, দামও মানে ফিক্স দাম। ক্রেতাদের মধ্যে বিদেশি কাপড়ের পাশাপাশি দেশীয় কাপড়ের চাহিদা আছে বলে জানালেন ব্যবসায়ীরা। 50% থেকে 60% বাংলা কাপড় চলতেছে, এরপর আছে আপনার পাকিস্তানি আর ইন্ডিয়ান আছে। বিক্রিতে পিছিয়ে নেই পাঞ্জাবি, শার্ট ও প্যান্টের দোকানগুলো। পাঞ্জাবির মধ্যে নতুন এসেছে কোট্টা, কাথান ও আমদানি প্রিন্টের কাপড়। শার্টের মধ্যে আছে লোটাই আর অরবিন্দ। এছাড়া রিডেন টেলার ও ডিগজাম নামে প্যান্টের কাপড়ও এসেছে বাজারে। নতুন একটা পাঞ্জাবি না হলেই মনে হয় যেন অপূর্ণ থাকে যায় আর কি। এখানে আসলে কয়েকটা কালার থেকে একটা কাপড় নিতে পারে, এটা মন মতো ফিনিক্স দিয়ে বানাইতে পারে। এদিকে ব্যাপক ক্রেতা সমাগমের বিষয়টি মাথায় রেখে সার্বক্ষণিক জেনারেটর ব্যবস্থা চালু রাখা এবং যানজট নিরসনের পাশাপাশি রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসন, মাননীয় পুলিশ কমিশনার, ডিসি মহোদয় এবং আমাদের কোতোয়ালি থানার আন্ডারে ওসি আমাদেরকে সবসময় সহযোগিতা করে যাচ্ছে। প্রায় 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চট্টগ্রামের এই টেরি বাজারে ছোট বড় মিলিয়ে 2000-এর বেশি থান কাপড়ের দোকান রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। গতরাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আজ সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী 6 জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়। হঠাৎ হল ছাড়ার এই নির্দেশে ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় রোববার সকাল থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। হঠাৎ বন্ধের ঘোষণায় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। এ সময় সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নানা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। জানান দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। হঠাৎ করে হল ভ্যাকেন্ট দিয়ে তাড়াতাড়ি 10টার ভিতরে হল ছাড়তে হবে এরকম একটা নির্দেশ আসলো। পরে আসার পরে আমাদের ডিপার্টমেন্ট থেকে নোটিশ দেওয়া হলো যে সকল পরীক্ষা স্থগিত। বাড়িতে যাওয়ার জন্য আর কি টিকিট কাটা হয় নাই, সেটা একটা সমস্যা। তারপর ব্যাগ গোছানো, এটা একটা সমস্যা। রোজা তার মধ্যে শুরু হয়ে গেছে। অনেক ডিপার্টমেন্টের ফাইনাল এক্সাম চলতেছে, তো তাদের তো ব্যাপক সমস্যা হয়ে দাঁড়াবে যদি হলে না থাকতে পারে। 2 সহপাঠী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর শুরু করলে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে আগামী 6 জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে হল খালির নির্দেশনাও আসে। ছাত্রছাত্রীদেরকে সব হল খালি করে চলে যেতে হবে, আর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার সকালে ক্যাম্পাসে ফেরার পথে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কের C&B এলাকায় নাজমুল হাসান ও মেহেদি হাসান নামে 2 শিক্ষার্থীকে চাপা দেয় একটি বাস। ঘটনাস্থলে নিহত হন তারা। এর একদিন পর থেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সহ উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায় তারা। পরে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। রমজানকে ঘিরে রাজশাহীর বাজারে চাহিদা বেড়েছে গোপাল ভোগ সহ বিভিন্ন জাতের আমের। দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। তবে সব জাতের আম উঠলেও বেচাকেনা জমবে বলে আশা ব্যবসায়ীদের। এদিকে দিনাজপুরে লিচুর বাজার নিয়ে শঙ্কা বেড়েছে ব্যবসায়ীদের। গতবারের তুলনায় এবার ফলন কম হওয়ার পাশাপাশি লিচুর দাম নিয়ে হতাশ তারা। প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রথম রমজানকে ঘিরে দিনাজপুরের ফলের বাজারে লিচুর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। রোববার বাজারে মাদ্রাজি, চায়না থ্রি, বেদানা ও হারিয়া জাতের লিচু বিক্রি হচ্ছে। এর মধ্যে চায়না থ্রি ও বেদানার চাহিদা সবচেয়ে বেশি। এখনো বাজারে ওঠেনি বোম্বাই ও দেশি জাতের লিচু। গতবারের তুলনায় এবার দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। তবে লিচুর দাম ও বেচাকেনা নিয়ে চিন্তিত বিক্রেতারা। এবার দিনাজপুরের লিচুর ফলন খুব কম। রোজা আসার কারণে আমাদের এই মালটা আগেই উঠে ফেলছে, পোক্ত না হইতেই মালটা আগে তুলে ফেলছে। লিচুর দাম অতটা বেশি না এবার। গতবার যে লিচু বিক্রি করতাম 8,000, এবার ওই লিচু বিক্রি হচ্ছে আপনার 3,000-3200। এবার দাম একটু কম আছে, এই জন্য আমরা লিচু খাইতে পারতেছি আর কি। আমাদের এবার অনেক টাকা লস হবে, কাস্টমারই নেই, মার্কেট দেখেন খালি।
রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। রমজানকে ঘিরে মোকামগুলোতে বেড়েছে এই মধুফলের চাহিদা। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় গোপালভোগ, বৈশাখী ও আটি আম নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে সব জাতের আম না ওঠায় আশানুরূপ বেচাকেনা শুরু হয়নি বলে জানান বিক্রেতারা। আগামী সপ্তাহে রানী পাসান্দ, খিরসাপাত, লক্ষণভোগ ও ল্যাংড়া আম উঠলে বাজার জমবে বলে আশা তাদের। এই রোজার মধ্যে ইফতারি তো অবশ্যই আমের প্রয়োজন। লাগানের মধ্যেই আর কি 50 থেকে 60 টাকা। নতুন ফল তো সবাই চাচ্ছে প্রথম রমজান দিনে পাকা আম আমরা খাবো। এখন বাজারে গোপাল ভোগটা উঠেছে, 7-8 দিন পরে খিরসা উঠবে, এক সপ্তাহ পরে, তার 7-8 দিন পরে ল্যাংড়া উঠবে। বেচাকেনা তেমন শুরু হয়নি, তবে নতুন মাস বলে বেচাকেনা হতে পারে। রাজশাহীতে এবার 17,000 হেক্টর জমির বাগানে 1,81,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। দর্শক, রাজধানীর আমের বাজারের খবর জানাতে রাজশাহীর সাহেব বাজারে আছেন রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, মধুমাস জ্যৈষ্ঠের মাঝামাঝি সময়ে রাজশাহীর বিভিন্ন এলাকায় যে ফলের বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু সুস্বাদু হরেক জাতের ফলে কিন্তু ভরে উঠেছে। আমরা এখন রয়েছি রাজশাহীর সাহেব বাজার এলাকায় একটি ফলের বাজারে। সেখানে আমরা দেখছি তরমুজ, আনারস থেকে শুরু করে জাম এবং কিছুদিন 2-1 দিনের মধ্যে যে বাগান থেকে আম নামানো হয়েছে সে আম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের যে আসলে বাজারে কিন্তু বিভিন্ন ফল কিন্তু ভরে উঠেছে এবং আপনারা দেখছেন যে ক্রেতারা এখানে এসে কিন্তু লিচু কিনছেন এবং কেনাবেচা চলছে এবং এইটি কিন্তু খুব জোরে সোরেই হচ্ছে আসলে কেনাবেচা চলছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার ক্রেতাদের সাথে কথা বলছিলাম এবং যারা বিক্রেতা তাদের সাথে কথা বলছিলাম যে আসলে এই রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু এই ফল বেচা কেনার সংখ্যাটা বেড়ে গেছে। কারণ আসলে এই সুস্বাদু ফল প্রত্যেকেই চাচ্ছেন তাদের ইফতারের আয়োজনে রাখতে এবং প্রত্যেকে সে কারণে কিন্তু আম এবং সেই সাথে অন্যান্য যে রসালো ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু বেচাকেনা বেড়েছে। একটু আপনাদের জানাতে চাই যে আনারস এখানে 80 টাকা কেজি এবং তরমুজ 40 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং এখানে লিচু 300 থেকে 350 টাকা সহ এবং এছাড়া জাম আছে এই বাজারে 200 টাকা কেজি এবং পেয়ারা হচ্ছে এখানে আমরা 100 টাকা কেজি দরে বেচাকেনা হচ্ছে আমরা দেখতে পেয়েছি এবং এখানে যে বাঙ্গি ফল রয়েছে 30 টাকা থেকে 35 টাকা পর্যন্ত কেজি রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে আসলে এই রাজশাহীতে যে তাপমাত্রা এবং রাজশাহীতে যে উষ্ণ গরম এবং এই গরমে গুমুটে ভাবে কিন্তু আসলে ইফতারের আয়োজনে তারা কিন্তু এই ধরনের রসালো ফলগুলো রাখতে পছন্দ করবেন। এছাড়া কিন্তু অন্যান্য বাজারেও কিন্তু আমরা দেখেছি আমের দুটি জাত, গোপালভোগ এবং গুটি আমের দুটি জাত কিন্তু এর মধ্যেই কিন্তু বাজারে এসেছে। তো এই সমস্ত কিছু ফলের দাম কিন্তু হাতের নাগালে রয়েছে বলে জানাচ্ছেন যারা ক্রেতা রয়েছেন এবং বিক্রেতারা বলছেন যে আরো 1 সপ্তাহের মধ্যেই কিন্তু এটি আরো জমজমাট হয়ে উঠবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ফলের বাজার থেকে। চলে যাচ্ছি স্টুডিওতে। আমের বাজারের খবর জানাতে রাজশাহী সাহেব বাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাকিবুল হাসান। রমজানের প্রথম দিনেই রাজধানীর ইফতারের বাজার জমজমাট। হরেক রকম ইফতার আইটেম কিনতে পুরান ঢাকার চক বাজারে ভিড় করছেন রোজাদাররা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক। ইফতারের বাজারের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, শিরিন, চকবাজারের যে শাহী মসজিদ, সেই শাহী মসজিদের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তাতেই 100 বছরের পুরনো যে ঐতিহ্যবাহী ইফতার বাজার, সেই ইফতার বাজার আজকে যে জোহরের নামাজ, এই জোহরের নামাজের পর থেকেই জমে উঠেছে। আপনি জানেন যে এই যে ইফতার বাজার এটিকে দেশের সবচাইতে প্রাচীন ইফতার বাজার বলে মনে করা হয়। সেই মুঘল আমল থেকে এই ইফতার বাজারটি চলে আসছে বলে আমরা জানি এবং এখানে যারা ইফতারের নানা স্বাদের নানা পদের পসরা নিয়ে বসেছেন তারা তাদের কয়েক পুরুষ ধরে এই ইফতারের ব্যবসা করছেন এবং প্রতি বছরের যে রোজার মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ইফতারের পসরা নিয়ে তারা এখানে বসেন। এই ইফতার বাজারের বিশেষত্ব হচ্ছে এই ইফতার বাজারে মুঘল আমলের যে ঐতিহ্যবাহী নানা পদের ইফতার যেমনিভাবে মেলে তেমনিভাবে আধুনিক সময়ের বিভিন্ন ধরনের যে ইফতার রয়েছে, একদম হাল আমলের ফ্রেঞ্চ
ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে চিকেন ফ্রাই এবং বার্গার পর্যন্ত এই বাজারে মেলে। এবং তবে এখানে যারা ইফতার সংগ্রহের জন্য আসেন, ইফতার কেনার জন্য আসেন, তাদের সাথে আমরা কথা বলে দেখেছি তারা মূলত এখানে যে ঐতিহ্যের যে সমারোহ, ঐতিহ্যবাহী নানা পদের যে ইফতার রয়েছে সেই ইফতারের স্বাদ অর্থাৎ ঐতিহ্যের স্বাদ নেওয়ার জন্যই মূলত তারা এখনো এই বাজারটিতে এসে থাকেন বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এই ইফতার বাজারের যে শাহী মসজিদের যে রাস্তা, সেই রাস্তার সামনে যেমনিভাবে অস্থায়ী ইফতারের দোকান রয়েছে, তেমনিভাবে এখানে বেশ কিছু ঐতিহ্যবাহী খাবারের দোকান রয়েছে, যেমনিভাবে রয়েছে বোম্বে সুইটস এবং ক্যাপিটাল থেকে শুরু করে অন্যান্য নানান ধরনের বেকারির দোকানগুলো। সেই বেকারির দোকানগুলো মূলত ইফতারের সময় তাদের বিশেষ আয়োজন নিয়ে এখানে তারা অংশ নিয়ে তারা ইফতারের পসরা নিয়ে বসে থাকেন এবং মূলত ইফতারের প্রথম প্রহরে, ইফতারের বাজারের প্রথম যে মুহূর্তে, সেই মুহূর্তে আমরা মূলত এই সকল দোকানগুলোতে বেশিরভাগ ভিড় আমরা দেখতে পাই। এর পাশাপাশি বিভিন্ন ধরনের যে গ্রাম বাংলার বিভিন্ন ঘরে ঘরের যে ঐতিহ্যবাহী ইফতার রয়েছে, যেমন চনা বুট এবং আরো অন্যান্য বুটের যে ইফতারের পদগুলো রয়েছে, সেই পদগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি মুঘল আমলের বিভিন্ন ঐতিহ্যবাহী কাবাব, সেই কাবাবের আইটেমও এখানে রয়েছে, সুতি কাবাব সহ বিভিন্ন ধরনের মাংসের এবং বিভিন্ন শরবত থেকে শুরু করে ইফতারের যত রকমের পদ হতে পারে সব ধরনের পদ নিয়েই এখানে মূলত বিক্রেতারা এখানে বসেছেন। এর পাশাপাশি এরই মধ্যে রোজাদার এবং যারা ক্রেতা তাদের সমাগমও সময় বাড়ার সাথে সাথে তাদের সমাগমও বাড়ছে। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে ইফতার বাজারের খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। হরেক রকম ইফতার আইটেম কিনতে পুরান ঢাকার চক বাজারে ভিড় করছেন রোজাদাররা। সেখান থেকে আমাদের জানাচ্ছিলেন, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। শিক্ষাই সুস্থতা, এই উদ্দেশ্যকে সামনে রেখে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে। বিশ্বব্যাপী নারীদের পিরিয়ডের বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পালন করা হয় দিনটি। পিরিয়ড বিষয়ে নারীদের মধ্যে বিভিন্ন কুসংস্কার ও রক্ষণশীলতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সহ ঘরে বাইরে প্রতিনিয়তই নারীরা সম্মুখীন হচ্ছেন বিড়ম্বনার। সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন উন্নয়ন কর্মী ও চিকিৎসকরা। নিজামুদ্দিনের ক্যামেরায় বিথি হকের রিপোর্ট। শুধুমাত্র পিরিয়ডের জন্যই কিন্তু তুমি একটা আলাদা একটা হিউম্যান বিইং বা একটা জীবন তুমি পৃথিবীতে নিয়ে আসতে পারো। বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন নিয়ে কাজ করেন এই নারী, বলছিলেন তারই কাজের অভিজ্ঞতা। পিরিয়ডের মতো স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপারকে এখনো যে লজ্জাজনক, নোংরা আর নেতিবাচক হিসেবে দেখা হয়, সে প্রমাণ পাওয়া গেল ক্যামেরায়ও। বেসরকারি সংস্থার একটি জরিপে দেখা গেছে, পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার অভাবে দেশের ৯৭% নারী কোনো না কোনো সময়ে সার্ভিক্যাল ইনফেকশনের সমস্যায় ভোগেন। শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা এখন নিজেদের প্রয়োজনেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র থেকে চান সহযোগিতামূলক আচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। কোনো প্রবলেম যদি হয় বাবার সাথে শেয়ার না হলে মাকে বলে যায়। আমাদের যে প্রোটেকশনটা দেয় ওটা আমাদের টাকা দিয়ে কিনতে হয়। আমাদের যে সহকর্মীরা আছে তাদের এই ব্যাপারে অনেকটা লিবারেল হওয়া উচিত। অভিভাবকরা চান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হোক তাদের সন্তানদের জন্য নিরাপদ ও সহায়ক। একজন টিচারকে তার সর্বপ্রথমে তার মা হয়ে তার কাছে আসতে হবে। নিজেদের দায় কিছুটা স্বীকার করে শিক্ষকরা বলছেন, প্রজনন স্বাস্থ্য নিয়ে পাঠ্যপুস্তকে একটি আলাদা অধ্যায় থাকলেও শিক্ষকরা তা প্রায়শই এড়িয়ে যান। এই বিষয়টা যেহেতু আমাদের সমাজ ব্যবস্থার উপরে একটা বিশাল প্রভাব ফেলছে, সুতরাং এই বিষয়টাকে যথেষ্ট যত্নের সাথে পড়াতে হবে। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলছেন, কিশোর কিশোরী হয়ে ওঠার আগেই নিজেদের শরীরের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রক্রিয়াটা শুরু করতে হবে পরিবার থেকেই। ছোটবেলা থেকেই যদি আমরা তাদের ম্যানেজ করা শিখাই, তাহলে তারা অনেক ধরনের জরায়ুর এবং জরায়ুর আশেপাশে যেসব রোগবালাইগুলো হয়, ইনফেক্টেড হওয়া বা বিভিন্ন ধরনের পিআইডি বা অনেক ক্রিটিক্যাল প্রবলেমই ক্রনিক ইনফেকশন থেকে ক্যান্সারের দিকে যাওয়া অনেক ধরনের রোগ হতে পারে। ২০১৪ সাল থেকে শুরু হয়ে এবছর চতুর্থবারের মতো পালিত হচ্ছে দিনটি। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। আমদানির অনুমতি মিললেও শুল্ক হার না কমানোয় দেশের বাজারে দেখা যায় না জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি। এমন দাবি করে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে শুল্ক হার কমানোর দাবি গাড়ি ব্যবসায়ীদের। এছাড়া বেশি সিসির গাড়ির সম্পূরক শুল্ক কমানোর সঙ্গে সিসি স্ল্যাব,
নতুন করে নির্ধারণের আহ্বান জানিয়েছেন তারা। হাইব্রিড গাড়ি আমদানির পক্ষে অর্থনীতিবিদরাও। তবে শুধু ব্যক্তিগত গাড়ি ব্যবসাকে উৎসাহিত না করে গণপরিবহন বাড়ানোরও দাবি তাদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশের গাড়ির বাজারের প্রায় 25% জ্বালানি হিসেবে ব্যবহার করে প্রাকৃতিক গ্যাস। এমনকি শেষ 2 বছরে গ্যাস চালিত গাড়ির ব্যবহারও বেড়েছে প্রায় 75%। বিশ্বের বেশিরভাগ দেশ যখন জ্বালানি সাশ্রয়ী আর পরিবেশ সহায়ক হাইব্রিড গাড়ির ব্যবহার জনপ্রিয় করছে, সেখানে উল্টো রথে বাংলাদেশ। মূলত জ্বালানি সাশ্রয়ী, দামের তুলনায় দীর্ঘমেয়াদী কার্যকারিতা আর কম খরচে সর্বোচ্চ কার্যক্ষমতা, এই 3টি কারণে বিশ্বজুড়ে ক্রমেই চাহিদা বাড়ছে হাইব্রিড গাড়ির। পিছিয়ে নেই এশিয়ার দেশগুলো। শ্রীলঙ্কায় বিক্রির জন্য তালিকাভুক্ত করা গাড়ির প্রায় 45% পরিবেশ বান্ধব, যার মধ্যে 94%ই হাইব্রিড। ভারতে মোট গাড়ির 35% হাইব্রিড। প্রায় 100% পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহার নিশ্চিত করেছে আরব আমিরাত, কাতারের মতো দেশগুলো। সে তুলনায় শুধুমাত্র উচ্চ শুল্ক হারের কারণে বাংলাদেশে হাইব্রিড গাড়ি এখনো সীমাবদ্ধ আলাপ আলোচনার টেবিলেই। আর তাই আসছে বাজেটেই শুল্ক সমস্যার সমাধান দেখছেন ব্যবসায়ীরা। হাইব্রিডের মধ্যে ইয়ার ওয়াইজ ডেপ্রিসিয়েশনটা আসে নাই, ওইটা আমরা গত 1 বছর বুঝাবার চেষ্টা করতেছি। এবারে আমরা ওইটা বড় ধরনের একটা প্রস্তাবনার মধ্যে রেখেছি। টয়োটা গাড়ি ছাড়াও হোন্ডা, নিশান সব গাড়ি হাইব্রিড হচ্ছে। এই গাড়িগুলো আনলে মার্কেটে নতুনত্ব থাকবে, নতুন গাড়িও আসবে, মানুষের ক্রেতার মধ্যেও এটা ব্যাপক সাড়া পাবে। ট্যাক্স বাড়ালে বা ভ্যাট বাড়ালে কিন্তু রাজস্ব বৃদ্ধি বেশি হবে না, এটা ক্রেতা সাধারণ নাগালের ভিতর রাখতে হবে, তাহলে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে। গাড়ির দাম অলরেডি বেড়ে গিয়েছে। 2000 থেকে 3000 সিসিটা অ্যাটলিস্ট আমাদের একটু সম্পূরক শুল্ক কমিয়ে এই গাড়িটাকে আমাদের অ্যাভেলেবেল করা উচিত সরকার। যদিও অর্থনীতিবিদরা বলছেন শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহার নয়, সরকারের উচিত হবে গণপরিবহন হিসেবেও হাইব্রিড গাড়িকে জনপ্রিয় করা। কোয়ালিটি সম্পন্ন কিন্তু পাবলিক পরিবহন অলমোস্ট নাই। সরকারের বাজেটের একটা বিরাট অংশ কিন্তু জ্বালানি তেলে আমদানি করার জন্য ব্যয় করতে হয়। হাইব্রিড কার বাংলাদেশে আসা উচিত, তাহলে আমাদের জ্বালানি তেলের যে কনসাম্পশনটা কমে যাবে, তখন কিন্তু আমাদের আমদানিটাও কমে যাবে। সরকারের সঙ্গে বহু দিন দরবারের পর 2016-17 অর্থ বছরের বাজেটে রিকন্ডিশনড হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি পায় ব্যবসায়ীরা। যদিও দেশের সামগ্রিক অর্থনীতিতে এই সিদ্ধান্ত এখনো ফেলতে পারেনি ইতিবাচক কোনো প্রভাব। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের অরেগনে এক মুসলিম তরুণীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন 2 মার্কিন নাগরিক। রাজ্যের পোর্টল্যান্ডে কমিউটার ট্রেনে ওই তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নিহত হন তারা। এ ঘটনায় গুরুতর আহত হন আরও একজন। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। এদিকে মুসলিম অভিবাসীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পোর্টল্যান্ডের মেয়র। বীর বেঁচে থাকলেও বীর, মারা গেলেও বীর, এভাবেই নিজ সন্তানের প্রশংসা করেন পোর্টল্যান্ডে নারী উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ দেয়া 22 বছর বয়সী তরুণ তেলিনিস মির্দিন নামকাই মিকার মা। এ ঘটনায় রিকি জন বেস্ট নামের 53 বছর বয়সী আরও এক মার্কিনীর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরেকজন মার্কিন নাগরিক। শুক্রবার হিজাব পরা এক মুসলিম তরুণী তার বান্ধবীকে নিয়ে পোর্টল্যান্ডের কমিউটার ট্রেনে উঠলে তাদেরকে লক্ষ্য করে বাজে কথাবার্তা বলেন এক মার্কিন নাগরিক। এ সময় তাকে বাধা দিতে গেলে কয়েকজনের উপর চড়াও হয় ওই অস্ত্রধারী। 35 বছর বয়সী জেরিমি জোসেফ ক্রিস্টিয়ান নামের ওই মার্কিনের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। হামলাকারী অশালীন ভাষায় চিৎকার করার পাশাপাশি বিদ্বেষমূলক স্লোগান দিচ্ছিল। অনেকে তার আগ্রাসী আচরণে বাধা দেওয়ার চেষ্টা করলে সে তাদের উপরও চড়াও হয়। আমরা খবর পেয়ে দ্রুত ট্রেন স্টেশনে পৌঁছে সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয়েছি। রমজানের শুরুতেই এমন বিদ্বেষমূলক ঘটনায় আতঙ্কিত সেখানকার মুসলিম কমিউনিটি। তবে শনিবার এক সংবাদ সম্মেলনে অভিবাসী ও মুসলমানদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন পোর্টল্যান্ড মেয়র। মূলত যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী। সহিংস কথাবার্তায় একসময় সহিংসতায় রূপ নেয়। এখানকার আদিবাসীদের সার্বিক নিরাপত্তা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে মুসলিম অভিবাসীরা যাতে নির্বিঘ্নে রোজা পালন করতে পারেন সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবারের বিদ্বেষমূলক এই হামলার ঘটনা তদন্তের দায়িত্ব নিয়েছে FBI। আগামী মঙ্গলবার আদালতে অভিযুক্তের বিরুদ্ধে 2টি হত্যা ও অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ গঠন করা হতে পারে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রমজানের প্রথম দিনে রাজধানী সহ সারা দেশের কাঁচা বাজারে চড়া সবজি, মাছ ও ইফতার আইটেমের দর মনিটরিং এর তাগিদ। অনেক দাম বেশি, আগের দামের তুলনায় রোজার মাসে অনেক বেশি নিচ্ছে। মনিটরিং থাকলে সবকিছু তো ভালো হবে, একটা কন্ট্রোলের মধ্যে থাকবে। মনিটরিং না থাকলে পরে সেটা তো যার ইচ্ছা মতো করতে পারে।
সরিয়ে নেয়ার একদিন পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন হলো ভাস্কর্য। শুক্রবারের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 4 জনের জামিন মঞ্জুর। বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার। বেগম জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা চলবে, বাতিল চেয়ে করা আবেদন খারিজ আপিল বিভাগের। এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গর্ভধারণে বাড়ছে ঝুঁকি। শিশুর দেহে ছড়িয়ে পড়ছে জটিল রোগ, আগে থেকেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতের পরামর্শ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।